সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এ টু জেড জব স্টাডি পয়েন্ট এবং টেকনিক স্টাডি উইথ আঙ্গুরস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগতম। আমরা প্রাচীন বাংলার ইতিহাস এর ধারাবাহিক ক্লাসে আজ প্রথম পর্বে শিখব মৌর্য সাম্রাজ্য। হ্যাঁ, এই মৌর্য সাম্রাজ্য বা বংশানুক্রমিক যে সাম্রাজ্যগুলো রয়েছে, বংশগুলো রয়েছে, সেগুলো জব বলো, বিশ্ববিদ্যালয় বলো, মেডিকেল ভর্তি পরীক্ষা বলো, দশম থেকে 20তম গ্রেডে যে কোনো চাকরি পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি টপিক। হ্যাঁ, আমরা আজকে এই মৌর্য সাম্রাজ্যের আদ্যপ্রান্ত শিখব। অবশ্যই ক্লাসটি কন্টিনিউ করো। ইনশাল্লাহ আমরা খুব ভালোভাবে, সহজভাবে, তোমার ঘন্টার পর ঘন্টার পরিশ্রম কয়েক মিনিটে হয়ে যাবে ইনশাল্লাহ। আসো ক্লাসটি মনোযোগ সহকারে করো। দেখো, মৌর্য সাম্রাজ্য, এই যে আগে যে বংশানুক্রমটা আমরা মনে রাখবো কীভাবে। দেখো, মৌর্য, গুপ্ত, গৌড়ের পাশে, এর দিয়ে আমরা এই যে বংশানুক্রমিকটা আমরা মনে রাখবো। মৌর্য, গুপ্ত, গৌড়ের পাশে। মৌর্য থেকে মৌর্য সাম্রাজ্য, গুপ্ত থেকে গুপ্ত বংশ, গৌড় থেকে গৌড় বংশ, পা থেকে পাল, আর সে থেকে সেন বংশ। তাহলে এই লাইনটা মনে রাখলে আমরা এই ক্রমিকটা মনে থাকবে। এবং এখান থেকে একটি প্রশ্ন পরীক্ষা আসছে যে ভারতীয় উপমহাদেশে প্রথম সাম্রাজ্যের নাম কি হবে? কি? মৌর্য সাম্রাজ্য। ভারতীয় উপমহাদেশে সর্বশেষ বংশের নাম কি? সেন বংশ। এই যে এই বংশানুক্রমিক যে শাসনটা, এটা আমরা এই লাইনের মাধ্যমে মনে রাখবো। এবার আমরা দেখো শিখবো মৌর্য সাম্রাজ্যের আদ্যপ্রান্ত। এই ভিডিওতে শিখবো আমরা মৌর্য সাম্রাজ্যের আদ্যপ্রান্ত। এই মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠাতা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য। এই চন্দ্রগুপ্ত নামে আরও দুইটি রাজা রয়েছে। দেখো, আমরা চন্দ্রগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত, তারপর দেখো দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এই প্রথম চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, এটা গুপ্ত বংশের সময়কার রাজা, কিন্তু এর সাথে মিল না হয়ে যায়। দেখো, এর নামের সাথে মৌর্য কথা উল্লেখ নাই এবং প্রথম বা দ্বিতীয় কথা উল্লেখ নাই। তাহলে মৌর্য কথা উল্লেখ আছে, সেটাকে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য। তাহলে এটা আমরা এভাবে পৃথক করতে পারি। দেখো, চন্দ্রগুপ্ত মৌর্য কার সহায়তায় এই মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন? সেটা হচ্ছে চাণক্য, পণ্ডিত চাণক্য। নাম কি? চাণক্য। এই চাণক্য ছিলেন একজন পণ্ডিত এবং বিজ্ঞ ব্যক্তি, যিনি অর্থশাস্ত্র এর লেখক। এই বিখ্যাত একটি গ্রন্থ, এই গ্রন্থের রচয়িতাকে এই চাণক্য। এই চাণক্য হচ্ছে এই চন্দ্রগুপ্ত মৌর্যের হচ্ছে মন্ত্রী বা উপদেষ্টা ছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্যের উপদেষ্টা কে ছিলেন? এই চাণক্য। এই চাণক্যের ছদ্মনাম হচ্ছে কৌটিল্য। কি নাম? কৌটিল্য। তাহলে দেখো, চন্দ্রগুপ্ত মৌর্যের উপদেষ্টাকে চাণক্য, এর সহায়তায় তিনি এই মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। এই উপদেষ্টা চাণক্য। চাণক্যর ছদ্মনামটা কি? কৌটিল্য। এনার বিখ্যাত একটি গ্রন্থ নাম কি? অর্থশাস্ত্র। হ্যাঁ, এই হচ্ছে এখান থেকে আসা খুব গুরুত্বপূর্ণ কয়েকটি নাম, কয়েকটা প্রশ্ন আর কি এখান থেকে আসার মতো। পরীক্ষায় আসে যে ভারতীয় উপমহাদেশে প্রথম সাম্রাজ্যের নাম কি? মৌর্য সাম্রাজ্য। এবার মৌর্য সাম্রাজ্য ভারতীয় উপমহাদেশে সবচেয়ে বড় একটি সাম্রাজ্য, বৃহৎ সাম্রাজ্য। পরীক্ষায় আসে যে এই ভারতীয় উপমহাদেশে প্রথম যে সাম্রাজ্যবাদী রাজার নাম কি? যে প্রথম সাম্রাজ্য যদি হয় মৌর্য সাম্রাজ্য, তাহলে এই সাম্রাজ্যবাদী প্রথম রাজা কে হবে? চন্দ্রগুপ্ত মৌর্য। পরীক্ষা আসে যে ভারতীয় উপমহাদেশের সবচেয়ে সাম্রাজ্যবাদী যে রাজার নাম কি সর্বপ্রথম? সেটাকে চন্দ্রগুপ্ত মৌর্য। এই চন্দ্রগুপ্ত মৌর্য এর সন্তানের নাম হচ্ছে বিন্দুসার। এই বিন্দুসারের জন্ম নিয়ে অনেক সুন্দর একটি কাহিনী রয়েছে। আমরা ভিডিওর শেষের দিকে এটা ইনশাল্লাহ এই কাহিনীটা বলবো। পরীক্ষা আসবে না, কিন্তু শুনতে ভালো লাগবে এবং বাস্তব একটি কাহিনী। বিন্দুসার, এই বিন্দুসার এর অনেকগুলো 100+ সন্তান ছিল। হ্যাঁ, 100+ সন্তানের মধ্যে সম্রাট অশোক, সসীম বা উল্লেখযোগ্য অনেক নাম রয়েছে। যে বিন্দুসারের পরে যে ক্ষমতায় কে এই মৌর্য সাম্রাজ্য এই রাজা হবে, সে নিয়ে অনেক ধোঁয়াশা। যদি সন্তান অনেক বেশি, মানে ক্যান্ডিডেট বেশি হইলে যে ঝামেলাটা হয়। তো বিন্দুসারের মতে তার ছেলে সুসীম নামে একজন ছেলে যে এই পরবর্তী রাজা হবে, বিন্দুসার এই মত দেয়। কিন্তু বিন্দুসারের অনেক মন্ত্রীরা আছে যারা এই সম্রাট অশোককে
এর বলে যে রাজা হওয়ার জন্য সুপারিশ করে, কারণ এই সুসীম ছিল একটু রাগী বা বদমেজাজির মতো এই সম্রাট অশোক। তো বিন্দুসারের পরে সম্রাট অশোককে এই মৌর্য সাম্রাজ্যের রাজা হিসেবে দেখা হয়, সম্রাট অশোক। এই সম্রাট অশোক হচ্ছে এই মৌর্য সাম্রাজ্যের সবচেয়ে শ্রেষ্ঠ রাজার নাম হচ্ছে সম্রাট অশোক। এই সম্রাট অশোক এই যে বিন্দুসারের যে ক্ষমতা আসার পরে তার সকল ভাইকে সব হত্যা করে ফেলে, সকল ভাইকে মেরে ফেলে। আচ্ছা, সকল ভাইকে মারার পরও কীভাবে এই সম্রাট অশোক শ্রেষ্ঠ হয় তা আমরা এখনই দেখব। পরীক্ষা আসে যে সম্রাট অশোকের পিতার নাম কি হবে? বিন্দুসার। এখান থেকে প্রশ্ন পরীক্ষা আসে। এই সম্রাট অশোকের সময়ে পরীক্ষা আসার একটি প্রশ্ন যে হস্তলিপি, প্রথম ভারতীয় উপমহাদেশে প্রথম হস্তলিপির প্রচলন কখন শুরু হয়? সেটা হচ্ছে সম্রাট অশোকের আমলে। ব্রাহ্মী ও খরষ্টি হস্তলিপি কয় ধরনের? 2 ধরনের, যা ব্রাহ্মী আর একটা হচ্ছে খরষ্টি। এই ব্রাহ্মী এবং খরষ্টি এই দুটা লিপির প্রচলন হয়। ব্রাহ্মী মানে বাম দিক থেকে ডান দিক লেখা বাংলা যেটা, আর খরষ্টি মানে ডান দিক থেকে বামে আসা, যেটা আরবি ফার্সি এগুলো ডান দিক থেকে বামে আসে খরষ্টি বলা হয়। তো ব্রাহ্মী এবং খরষ্টি লিপির প্রচলন কখন শুরু হয়? হস্তলিপির প্রচলন কখন শুরু হয়? সম্রাট অশোকের সময়ে। এই প্রশ্নগুলো এখান থেকে আসে। দেখো, এই সম্রাট অশোক সবাইকে কি করে? তার সব ভাইকে কি করে? হত্যা করে। চন্দ্রগুপ্ত এই সাম্রাজ্যটা হচ্ছে হিন্দু সাম্রাজ্য, মানে হিন্দু ধর্মাবলম্বী একটা সাম্রাজ্য, মৌর্য সাম্রাজ্য। সম্রাট অশোক একজন হিন্দু ছিলেন, কিন্তু এই সম্রাট অশোক মৌর্য সাম্রাজ্য যখন তিনি পরিচালনা করেন তখন কলিঙ্গ নামে একটি অঞ্চল, যেটা মৌর্য সাম্রাজ্যের বাইরে ছিল, সম্রাট অশোক ইচ্ছা পোষণ করেন যে ওই কলিঙ্গটায় আক্রমণ করবেন। হ্যাঁ, তো এই কলিঙ্গতে আক্রমণ করার সময় ওখানে অনেক বড় একটা যুদ্ধ হয় এবং যুদ্ধে 1 লক্ষেরও অধিক মানুষের মৃত্যুবরণ করে। হ্যাঁ, ওই যুদ্ধের ভয়াবহতা দেখে এই সম্রাট অশোক তিনি শান্তির ধর্ম বলে খ্যাত ওই সময়কার বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং যে যুদ্ধ বিগ্রহ যার মধ্যে লেগেই থাকতো সেই অশোক হয়ে যায় কি বৌদ্ধ ধর্মের কনস্টান্টাইন বলা হয় যাকে। বৌদ্ধ ধর্মে কনস্টান্টাইন বৌদ্ধ ধর্মে কনস্টান্টাইন বলা হয় কাকে? এই সম্রাট অশোক। মানে কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে সম্রাট অশোক এই বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং এই সম্রাট অশোকের সময়ে এই বৌদ্ধ ধর্ম রাজধর্ম হিসেবে স্বীকৃতি পায়। এজন্য ওই সময় বৌদ্ধ ধর্মে অনেক প্রচার এবং প্রসারে এর সম্রাট অশোক কাজ করেন। এজন্য সম্রাট অশোককে বৌদ্ধ ধর্মের কনস্টান্টাইন বলা হয়। মৌর্য সাম্রাজ্যের রাজধানী হচ্ছে পাটলিপুত্র। কি নাম? পাটলিপুত্র। মৌর্য সাম্রাজ্যের রাজধানী কি? পাটলিপুত্র। যদি বলা হয় চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী কি হবে? পাটলিপুত্র। এই পাটলিপুত্র হচ্ছে যে মুর্শিদাবাদের একটি অঞ্চলের নাম। মুর্শিদাবাদ জেলার, ভারতের মুর্শিদাবাদ জেলার মুর্শিদাবাদের একটি অঞ্চলের নাম হচ্ছে পাটলিপুত্র। দেখো, বর্তমান পাটলি নামে ওই জায়গাটা, স্থানটার নাম বর্তমানে পাটলি। ওই পাটলিপুত্র ছিল মৌর্য বা চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী ছিল পাটলিপুত্র। হ্যাঁ, প্রাদেশিক রাজধানী ছিল যে পুণ্ড্রনগর। তাহলে মৌর্য সাম্রাজ্যের প্রাদেশিক রাজধানী ছিল কি? পুণ্ড্রনগর, যেটা আমরা মহস্থানগড় পুণ্ড্রনগর। এই প্রাদেশিক রাজধানী হবে পুণ্ড্রনগর। পুণ্ড্রনগর হচ্ছে প্রাদেশিক রাজধানী। আর চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী বললে কী হবে? পাটলিপুত্র। আর প্রাদেশিক রাজধানী হবে পুণ্ড্রনগর। ঠিক আছে, এটাই পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। এখন আমরা যে কথাটা বলছিলাম বিন্দুসারের জন্ম নিয়ে, এখন বিন্দুসার হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যের সন্তান। এই দেখো, চন্দ্রগুপ্ত মৌর্য ওই সময়কার যে রাজাদের অনেককে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যাদের বিষ পান করে মারা হতো বা বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে মারা হতো ওই সময়। এজন্য যে উপদেষ্টা ছিল চাণক্য, এই চাণক্য ওই চন্দ্রগুপ্ত মৌর্যের অজান্তে অল্প অল্প করে বিষ পান করাইতো, মানে তার শরীরে একটা প্রতিষেধক তৈরি হয়। এজন্য এই জন্য তাকে বিষ পান করানো হয়তো অল্প অল্প করে। এজন্য বিষ পান করাতে তার শরীরে একটা অ্যান্টিবডি তৈরি হয় চন্দ্রগুপ্ত মৌর্যের, আর তখন তার কিছু হইতো না। কিন্তু তার একদিন তার বিন্দুসার তার পেটে তার স্ত্রীর গর্ভে থাকাকালীন সময় স্ত্রীকে তার খাবার কিছু অংশ খাওয়ায়, না জেনেই খাওয়ায়। কিন্তু তার স্ত্রী তো আর প্রতিদিন বিষ পান করে না। এজন্য তার স্ত্রী কি হয়, বিন্দুসার গর্ভ থাকা অবস্থায় তার স্ত্রী চন্দ্রগুপ্ত মৌর্যের স্ত্রী মৃত্যুবরণ করে। কিন্তু চাণক্য পণ্ডিত মনে করেন যে তার বিন্দুসার তার জীবিত আছে তার পেটে। হ্যাঁ, এজন্য চাণক্য এর পরামর্শে
ওই যে পেট কেটে বিন্দুসারকে বের করা হয় এবং এই বিন্দুসার এইটা জন্মের অনেক ইন্টারেস্টিং একটা কাহিনী। তার মা মৃত্যুবরণ করার পরে তার পেট কেটে তাকে বের করা হয় এই বিন্দুসারকে। বিন্দুসারের অনেক সন্তান ছিল, এই নিয়ে তার বিন্দুসারের যে পরীক্ষা আসে যে সম্রাট অশোকের পিতার নাম কি, বিন্দুসার। এ হচ্ছে মৌর্য সাম্রাজ্য সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ এই আলোচনা। আমরা এর পরবর্তী আলোচনায় আসবো গুপ্ত বংশ সম্পর্কে ইনশাল্লাহ। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সেই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই তোমার মতামতটি কমেন্টে জানিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।